তবে প্রধানমন্ত্রী ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে যাবার পরে কিন্তু নোটাম জারি করা হয়েছে ভারত মিয়ানমার সীমান্তে। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা ৩ নম্বর পয়েন্টে আসবো, তবে তার আগে আমি এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইবো যে কেন এই নোটাম, ইন্ডিয়ান এয়ারফোর্সের কি কর্মসূচি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, কেন এই নোটাম জারি করা হলো, কি এক্সারসাইজ রয়েছে, কেন এই এক্সারসাইজ, এটা কি রুটিন মাফিক? দেখুন, একদমই রুটিন না। নোটাম জারি করা হয়েছে মানে সেখানে এয়ার স্পেস অন্য কোনো সিভিল এয়ারলাইন্স ইউজ করতে পারবে না, এবং ভারতের সামরিক বাহিনী, ইন্ডিয়ান এয়ারফোর্স, বায়ুসেনা এটা ইউজ করবে সেই সময়। এবং আমরা জানি যে হাসিমারা এবং বিভিন্ন অন্যান্য যে স্টেশন আছে, হাসিমারা আমার বলতে আপত্তি নেই, এগুলো পাবলিক ডোমেনে আছে, যেগুলো পাবলিক ডোমেনে নেই আমি সেগুলো বলি না ক্যামেরার সামনে। এবং অনেকে বলে আপনি তো সব বলে দেন, না আমি সব বলি না। হাসিমারায় আপনারা যদি পাবলিক ডোম গণমাধ্যমে দেখবেন, এখানে রাফালের একটা স্কোয়াড্রন আছে, এবং আমাদের নর্থ ইস্টে কোথাও Su-30 স্কোয়াড্রন আছে, আমাদের মিগের স্কোয়াড্রন আছে, এবং এদের মধ্যে একটা নোটাম জারি হয়েছে। তার মধ্যে একটা ল্যান্ড এবং এয়ার এক্সারসাইজ চলবে, বিশেষ করে যেসব জায়গাগুলো এখন সেন্সিটিভ, মায়ানমারের সাথে, বাংলাদেশের সাথে, কিন্তু আমরা আমাদের বায়ু স্পেস, আমাদের যে স্পেস, এয়ার স্পেস, তার মধ্যেই এই এক্সারসাইজ গুলো চলবে। আমার মনে হয় এগুলো খুব দরকার, কারণ যেভাবে এই জঙ্গি সংগঠন, এই মৌলবাদী সংগঠনগুলো, তার সঙ্গে ISI, CIA, ডিপ স্টেট যেভাবে বাংলাদেশ, মায়ানমার এবং নেপাল ইউজ করছে, ভারতকে নিশ্চিতভাবে কোনো না কোনো সময়, মানে ভারতকে কিছু করতে হবে না, কিন্তু যখন ঘুমের সময় আমাদের মানে তার বাংলা ওয়ার্ড আমি জানি না, ইন্দিরা তুমি ভালো বলতে, আংরাই, মানে যে গা হাত পা ভাঙা, মাঝে মাঝে ভারতকে গা হাত পা ভাঙাটা দেখাতে হবে এইসব রাষ্ট্রগুলোকে। তাহলে বুঝতে পারবে ভারত কি, ভারতের চতুর্থ সবচেয়ে মিলিটারি মাইন্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড। কোন সময় গা ভাঙা দিলে, এই আরো উঠলে এরকম করে, তাহলে আমার মনে হয় রাষ্ট্রগুলো বুঝতে পারবে ভারতের সামরিক বাহিনী, যা 22 মিনিটে এই কয়েকদিন আগে পাকিস্তানকে কম্পন দিয়েছিল। 7ই মে রাত্রিরে এবং 8ই মে ভোর রাত্রিরে যে 22 মিনিট পুরো পৃথিবী দেখেছে যে পাকিস্তান হাঁটু গেড়ে ভারতের কাছে হাত জোড়ে বসে পড়েছে, সেটা আমার মনে হয় এই খুব শিগগিরই এই 3-4টে রাষ্ট্রের যদি তারা অন্যান্য ডিপ স্টেটের সঙ্গে ভারতের দিকে লাল চোখ দেখায়, তো লাল চোখ কিরম ভাবে নীল করে দিতে হয় ভারত নিশ্চিত ভাবে জানে। ঠিক, কিন্তু এই যে নোটাম জারির অর্থটা কি? কোন রকম কোন বিপদ ঘন্টা কি বাজছে? আমি বললাম নোটাম জারি হচ্ছে, যুদ্ধের আশঙ্কা কি করছেন? কোন রকম কোন আশঙ্কা নেই। আমি আবার বললাম, আমি এই 3টে রাষ্ট্রের জন্য আশঙ্কা এত আমরা বড় শব্দ টিভির পর্দায় না ইউজ করলে ভালো। ভারত এই নয় মায়ানমার, নয় বাংলাদেশ, নয় নেপালের আশঙ্কা ভারত করে না। এরা আমরা পিঁপড়ের থেকেও ছোট বলে আমরা জানি। ঠিক, কিন্তু এদের পেছন থেকে যে বুদ্ধিটা দিচ্ছে, যে সাপ্লাই চেইনটা রয়েছে, পাকিস্তানের পেছনে চায়নাও ছিল, আমেরিকাও ছিল। পাকিস্তানের পিছনে সবচেয়ে বড় দুটো রাষ্ট্র ছিল, তাও 22 মিনিটে হাঁটু গেড়ে বসিয়ে দিয়ে। বাংলাদেশের পেছনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র পুরো সেনা এসে সামনে তো লড়াই করবে না, পেছন থেকে, কারণ ওরা বোরখা পরে লড়াই করে, মুখটা দেখাতে লজ্জা পায়। আমেরিকা যখনই ভারতের সামনে আসে 32 পার্টি বার করে দেয়। তো বোরখা পরেই তো ভারতের সঙ্গে লড়াই করবে বাংলাদেশের মাধ্যম দিয়ে। তো বাংলাদেশের এখনো ওর কবজিতে অথবা ডোলায় এত জোর হয়নি সে ভারতের সঙ্গে লড়াই করবে। তাই এত বড় কথা আমি বাংলাদেশের জন্য খরচা করতে চাই না। আমি আবার বললাম, আমাদের যখন ঘুম পায়, যখন আমাদের হাত টাত ভাঙার এরকম করে আমরা উঠি, তখন আস্তে করে নোটাম জারি করে 3-4টে যদি প্লেনও হাসিমারার থেকে ওড়ে, আমার মনে হয় চাচা ইউনিসেফ 7 দিন ঘুমোতে পারবে না। আর যদি ভারতীয় সামরিক বাহিনী 3টে কোর 4টে কোর আমাদের এই পূর্ব এবং উত্তর পূর্বে আছে, এই পূর্ব আর উত্তর পূর্ব 4টে কোর যদি একটু নড়ে যায়, আমার মনে হয় বাংলাদেশ 1 বছর শেয়ার উঠতে পারবে। তো বাংলাদেশের জন্য এত বড় কথা, মায়ানমারের জন্য এত বড় কথা ইউজ করার দরকার নেই। এরা খুবই ছোট জায়গা। কিন্তু আমি আবার বললাম, আমার এই ফ্রন্ট নিয়ে ভয় নেই, আমার পশ্চিমেও পাকিস্তান নিয়েও ভয় নেই। আমরা অনেক পাকিস্তান দেখেছি, উত্তরেও বাংলাদেশ, উত্তর পূর্বে বাংলাদেশ অথবা নেপাল অথবা ডিপ স্টেট অথবা CIA, কাউকে নিয়ে ভয় নেই, মায়ানমারকে নিয়ে ভয়। ভয় হচ্ছে আমার 0.5 ফ্রন্টকে নিয়ে, যারা ভারতের মধ্যে ঢুকে বেইমানি করে ভারতের পেছনেই একটা ছোড়া মারবে, তাদের নিয়ে আমার ভয়। এই ছোড়াটা নিয়ে আমার ভয়, যে পেছন দিকে যে ছোড়া মারে, যাদের দেখা যায় না, যারা সামনে দাঁড়িয়ে বিকেলে ভাত খাবে, বিরিয়ানি খাবে, মুরগি খাবে এবং রাত্রিরে তোমার গলা টিপে মেরে ফেলবে, একই লোক, সেই লোকগুলোকে আমরা ভয় পাই, যারা ভারতকে ভেতর থেকে দুর্বল করে। আমরা
কোনো কনভেনশনাল ওয়ারে ভারত ভয় পায় না। ভারতের আর্মি, ভারতের সামরিক বাহিনী ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি এই যে আপনি যেটা বারবার বলছেন, আমার ওতে কোনো ভয় নেই, কারণ আমি আমার আর্মিকে, আমার এয়ারফোর্স নেভিকে খুব ভালো করে জানি ওরা কি করতে পারে। আমার ভয় হচ্ছে যে সাধারণ নাগরিক আমার তোমার মতন জামা পরে আছে, এই 0.5 ফ্রন্ট, তারা এই অভ্যুত্থানটা করে দেবে, তারা ভেতর থেকে ভেঙে দেবে, তারা সামনে হাসবে, তোমাকে চকলেট দেবে, কিন্তু রাত্রিরে ভেতরে ভেতরে যে কি করে বসে থাকবে সেটা নিয়ে একটা টেনশন। আমরা 3 নম্বর পয়েন্টে আসি গ্রাফিক্যালি। এবার 3 নম্বর পয়েন্টটাতে আলোচনা করি যে কি আশঙ্কা দানা বাঁধছে এবং কি যেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। 3 নম্বর পয়েন্ট দেখুন কি বলা হচ্ছে, সম্ভাব্য বিপদ ঘন্টা 3, ইসলামী মৌলবাদী এবং চোরা চালানকারীদের পছন্দের পথ উন্মুক্ত, ভারত নেপাল সীমান্ত ভারত সেনার কাছে একটা চ্যালেঞ্জ। কর্নেল চৌধুরী, আমরা বোধহয় এটা নিয়ে আলোচনা করছিলাম, যেটা আপনি বললেন ঠিক সেটাই বিপদ ঘন্টা 3-এ বলা হয়েছে। আমি 4 নম্বর পয়েন্টটা নিয়ে ক্ষেত্রে 4 নম্বর সম্ভাব্য বিপদ ঘন্টা 4, এই যে চিকেন স্নেক, এই চিকেন স্নেক দখল হওয়া থেকে বাঁচাতে পারবে ভারত? পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি কি বিপদে? চিকেন স্নেকটা নিয়ে আমরা যদি একটু আলোচনায় আসি কর্নেল চৌধুরী, একটা সেন্সিটিভ জায়গা, একদিকে বাংলাদেশ একদিকে নেপাল, দুটো জায়গায় এই মুহূর্তে অস্থির, এবং আমরা দেখেছি ক্যামেরার সামনে কিভাবে নেপাল থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট জলাশয়, নদী, হয়তো সেটা জল অনেকটা নেমে গেছে হাঁটুর নিচে, সেটা পেরিয়ে ভারতের মধ্যে ঢুকে পড়ছে। এবার যদি এই সুযোগে যদি কোনো জঙ্গি অনুপ্রবেশ হয় তাহলে সেটা আটকাবে কে? তাহলে কি চিকেন স্নেক বিপদে? দেখুন, চিকেন নেককে কাটতে হয়, চিকেন নেককে কাটতে গেলে কনভেনশনাল ওয়ারফেয়ারের মধ্যে যে কোনো রাষ্ট্রকে যেতে হবে। আমি চিকেন নেক কেটে দেবে এত শক্তি বাংলাদেশেরও নেই, নেপাল থেকে যদি কেউ শক্তি ব্যবহার করতে চায়, যদিও আমি মনে করি আজকের দিনে এই মুহূর্তে মনে করি নেপাল আমাদের বন্ধু দেশ। নেপালের নাগরিক যে 3-3.5 কোটি নাগরিক আছে আমাদের সঙ্গে এক, নেপালের নাগরিকের চিন্তাধারা এবং ভারতের মেজরিটির চিন্তাধারা এক। আমি নেপালকে কোনো শত্রু দেশ বলে মনে করি না, বাংলাদেশকেও মনে করি না, কিন্তু বাংলাদেশকে এই সময় আমাদের মনে করতে হচ্ছে, কারণ বাংলাদেশের যিনি এখন রাষ্ট্র যিনি চালাচ্ছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান, এই চাচা ইউনিস, তাকে বিশ্বাস করা যায় না, তাকে একটা ডিপ স্টেট বসিয়েছে। বিশ্বাস করা যায় না মৌলবাদী সংগঠনকে, বিশ্বাস করা যায় না জামাতিদের, যে বিশ্বাস করা যায় না জঙ্গি সংগঠনে, তারা ভীষণভাবে অ্যাক্টিভ এবং ট্রেনিং চলছে, হাজার হাজার কোটি টাকার অস্ত্র এবং আইডি সমস্ত তাদের হাতে দেয়া হচ্ছে। যদি এটাকে মনে করেন কেউ আকাশ কুসুম গল্প না, এটা সত্যি সত্যি বাংলাদেশে হচ্ছে। এবং চিকেন নেক এই জন্য ইম্পর্টেন্ট, চিকেনের 140 কিলোমিটার তার লেন্থ, তার উইথ হচ্ছে 60 কিলোমিটার, সবচেয়ে কম যেটা আমরা দেখলাম টিভির পর্দায় সেটা হচ্ছে 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার যদি কেউ কেটে দিতে পারে কনভেনশনাল ওয়ারফেয়ার অথবা হাইব্রিড ওয়ারফেয়ারে তারা, তাহলে 7টা উত্তর পূর্ব রাজ্য, যার নাম আমি একটু আগে করলাম, সেই রাজ্যগুলো কেটে যাবে, কারণ রাজ্যগুলো ল্যান্ডলক এবং কোনো দিকেই ইন্ডিয়া নেই। ইন্ডিয়ার দিকে ঢুকতে গেলে এই শিলিগুড়ি দিয়ে ঢুকতে হবে, যেটাকে আমরা